আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা শ্রীন। প্রথমেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান বললেন ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছে উপদেষ্টা পরিষদ। তার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা। বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাষ্ট্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় সেনাপ্রধানের। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা সহ মানবতাবিরোধী অপরাধের ৮ মামলায় হাসানুল হক ইনুর পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৭ ডিসেম্বর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে সর্বাধুনিক যন্ত্রপাতি, কম খরচে করা যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা। গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৯ ফিলিস্তিনের মরদেহ উদ্ধার। ইসরায়েলি গণহত্যায় প্রাণহানির সংখ্যা ৭০,০০০-এর বেশি। এবং আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টি-20-র শিরোপা জিতল বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বেগম খালেদা জিয়া এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আজ এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। ডাক্তার জাহিদ হোসেন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন। বিস্তারিত শাবনাজ স্মৃতির প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া এখন চিকিৎসা সেবা নিতে পারছেন। গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ডাক্তার জাহিদ হোসেন। সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশন দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য। সবার দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠার আশা প্রকাশ করে তিনি বলেন, বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের সরকার প্রধান বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের বন্ধুপ্রতিম দেশ যারা আমেরিকা বলেন, ইউকে বলেন, পিপলস রিপাবলিক অফ চায়না বলেন, কাতার বলেন, আর সৌদি আরবিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শাবনাজ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। আপনাদের মাধ্যমে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রয়োজনে যে কোনো সহায়তা দিতে ভারতের প্রস্তুতির কথাও জানিয়েছেন। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেয়া বার্তায় নরেন্দ্র মোদী লিখেছেন, বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর আঞ্চলিক নেতৃবৃন্দ সহ আন্তর্জাতিক শুভাকাঙ্ক্ষীদেরও নজরে এসেছে। মোদী খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক অবদানকে বিশেষভাবে উল্লেখ করে পুনরায় জানান, যেভাবেই সম্ভব আমরা সহায়তা দিতে প্রস্তুত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে আজ এক পোস্টে কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে তিনি বলেন, মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য দেশের প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল। তিনি আরও বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, সেজন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনৈতিক বৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে। এদিকে খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি দেশের একমাত্র সামুদ্রিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে মেরিটাইম সেক্টরে দক্ষ মানব সম্পদ তৈরি করে আসছে। এখানকার প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটরা সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করে জাতিসংঘের এসডিজি বাস্তবায়ন, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের ভূমিকা রেখে আসছে। তিনি আজ সকালে মেরিন ফিশারিজ একাডেমির 44তম ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভবিষ্যতেও এই উন্নয়ন যাত্রা অব্যাহত এবং বাংলাদেশের মর্যাদা বৈশ্বিক অঙ্গনে উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে। চট্টগ্রামে মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের পাসিং আউট প্যারেড 2025
2 বছরের কঠোর কৃষি প্রশিক্ষণ শেষে আজ তারা প্রস্তুত দেশের সুনীল অর্থনীতিতে অবদান রাখতে। একাডেমির 44তম ব্যাচে 17 জন নারীসহ 110 জন ক্যাডেটের পাসিং আউট হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। পাশাপাশি তিনি কঠোর প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরূপ 5 জন ক্যাডেটের হাতে পদক তুলে দেন। পরে প্রধান অতিথির বক্তব্যে মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের গুরুত্বের কথা তুলে ধরেন উপদেষ্টা। বলেন, একাডেমির উন্নয়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অত্র একাডেমি হতে পাশকৃত ক্যাডেটগণ গভীর সমুদ্রগামী ফিশিং ভেসেল পরিচালনা করে মূল্যবান মৎস্য সম্পদ আহরণের পাশাপাশি দক্ষতার সাথে দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজে কর্মরত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। প্রয়োজনীয় সকল অবকাঠামো, জনবল ও প্রশিক্ষণ সুবিধাদি অন্তর্ভুক্ত করে ইতিমধ্যে একাডেমিক যুগোপযোগী ম্যারিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করা হয়েছে। পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাবের, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং ক্যাডেটদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স। সকালে নগরীর এক হোটেলে মেরিন ফিশারিজ অ্যান্ড ব্লু ইনোভেশনস শীর্ষক কনফারেন্সে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহিয়া আক্তার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুর রউফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রশাসন প্রফেসর ডক্টর কামাল উদ্দিন, প্রভিসি একাডেমিক প্রফেসর মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মেরিন সায়েন্স ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর শেখ আফতাব উদ্দিন আহমেদ। কনফারেন্সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চীন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিভিন্ন দেশের মেরিন বিশেষজ্ঞরা অংশ নেন। কনফারেন্সে বাংলাদেশের ক্ষেত্রে বৈশ্বিক ব্লু ইকোনমির বাস্তবায়ন, চ্যালেঞ্জ, শিক্ষা এবং কৌশল নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএম এর 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং 60তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ আজ চট্টগ্রামের ভাটিয়ারী বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের উপর ন্যস্ত হল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। প্রধান অতিথি সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাষ্ট্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট 184 জন অফিসার ক্যাডেট ও 60তম বিএমএ স্পেশাল কোর্সের 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্ত নবীন সেনা কর্মকর্তাদের মধ্যে 183 জন পুরুষ ও 21 জন মহিলা সেনা কর্মকর্তা রয়েছেন। কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসাবে অসামান্য গৌরবমণ্ডিত সোর্ড অব অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন। অনুষ্ঠানে 24 পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার সহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারগণের পিতা মাতা ও অভিভাবকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত 6 হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের 8 অভিযোগের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 8 ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2 আজ দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই দিন ধার্য করেন।
মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে জব্দ তালিকার সাক্ষী প্রসিকিউটর তানভীর হোসেন জোহাকে আজ জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। গতকাল তার জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। ৩৯ পৃষ্ঠার এই মামলার ফরমাল চার্জে ২০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। মামলার ২৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা জানে আলমের সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল ২। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ ২ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৯ ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আজ মামলাটির ১৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা আব্দুর রউফের জবানবন্দি গ্রহণ শেষে এই তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে এই ৩টি মামলায় গ্রেফতার থাকা ১০ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে তার দপ্তরে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় ইসিকে লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন আশাবাদী বলে জানান তিনি। For the holding of elections, which will combine not only the popular vote, but also, of course, the referendum on the July Charter. I was impressed by the level of advanced preparation of the Election Commission and the advanced consideration of the logistical challenges that holding an election and a referendum on the same day will imply. বিজয়ের মাস ডিসেম্বরের আজ দ্বিতীয় দিন। দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ৯ মাস সারা দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। ডিসেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চল একের পর এক হানাদার মুক্ত হতে থাকে। বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা। খালিদ আহসানের প্রতিবেদন। ২ ডিসেম্বর ১৯৭১ বিজয়ের মাস। ডিসেম্বরের শুরু থেকেই মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণের মুখে সারা দেশে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। এদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সেক্টরে মুক্তিবাহিনী ৩ দিক থেকে আক্রমণ করলে হানাদার পাকিস্তানি বাহিনী আজমপুর রেলওয়ে স্টেশন ছেড়ে পালিয়ে যায়। রেলওয়ে স্টেশনটি মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে এলেও পরে পাকিস্তানি সৈন্যরা মুক্তিবাহিনীর উপর পাল্টা আক্রমণ করে এবং আখাউড়া রেলওয়ে স্টেশনে চলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে হানাদার পাকিস্তানি বাহিনীর প্রচণ্ড সম্মুখ যুদ্ধ। প্রথম থেকে আমাদের যুদ্ধ ছিল অনেকটা গেরিলা যুদ্ধের মতো, চোরাগোপ্তা হামলা। আমরা তখন সংগঠন হতে যাচ্ছি আর কি। নভেম্বর পর্যন্ত, ইনফ্যাক্ট অক্টোবর শেষ পর্যন্ত আমরা বাংলাদেশের ভিতরে ঢুকে ইন্ডিয়ান রাষ্ট্র নিয়েছিলাম। ঢুকে গিয়ে বিভিন্ন জায়গায় পাকিস্তানের যে ঘাঁটিগুলো সেগুলো আক্রমণ করতাম, তাদেরকে ধ্বংস করতাম, আর পিছু হেঁটে চলে যেতে পারতাম। নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে বা মধ্যমধ্যে অবস্থায় আমরা পিছু হাঁটি নেই। আমরা তখন আক্রমণ করতাম সুসংগঠিতভাবে আমাদের লোকদল থেকে নিয়ে, এবং তাদের ধ্বংস করে সামনের দিকে আমরা আগানো শুরু করলাম। তখন ধীরে ধীরে কিছু কিছু জায়গা আমরা কবজা করা শুরু করলাম বাংলাদেশের ভিতরে। এই অবস্থা হলো পাকিস্তান যখন পিছু হাঁটানো শুরু করলো, তখন আমরা বোঝাবুঝি কিন্তু আমরা নিশ্চিত যে দেশ আমাদের স্বাধীন হবেই। এদিন কুমিল্লা সিলেট সি&বি রোডের সংযোগ মুক্তিযোদ্ধারা বিচ্ছিন্ন করে দেন। চট্টগ্রাম কুমিল্লা ঢাকা রেল সংযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিন সিলেটের গুরুত্বপূর্ণ শমশেরনগর বিমানবন্দর মুক্তিবাহিনী সম্পূর্ণ দখল করে নেয়। ঘোড়াশালে পাকিস্তানি সৈন্যদের শক্ত অবস্থানের উপর চারদিক থেকে একযোগে আক্রমণ করলে পাকিস্তান বাহিনীর ব্যাপক হতাহত হয়। সিলেটে আমি অনেক জায়গায় যুদ্ধ করেছি, মোস্টলি পাহাড়ি অঞ্চলে এবং সিলেটের চা বাগানে। চা বাগানের মধ্যে ছিল আপনার লাতু, দামাই, তারপর সাগরনাল, এইসব এলাকা ছিল। রুহুমানির থেকে কুড়িগ্রামে গিয়ে আমরা কেটেছি। রুহুমানি প্রথম আপনারা জেনে থাকবেন সবচেয়ে প্রথম স্বাধীন জায়গাটা ছিল বাংলাদেশের রুহুমানি। সেই মুহূর্তে আমরা স্বাধীন করি
এড ইস্ট বেঙ্গলকে নিয়ে এবং কিছু সিভিলিয়ানকে সাথে নিয়ে আমরা স্বাধীন করে নেব মারি। সেখান থেকে আমাকে তখন নির্দেশ দেওয়া হলো আপনার আমাদের পুরো ব্যাটালিয়নকে সিলেটে আক্রমণ করার জন্য। বিভিন্ন শক্ত ঘাঁটি আছে সিলেটের মধ্যে, তো সিলেটে সেই ঘাঁটিগুলো যেটা আমি বললাম চা বাগানগুলো, সেগুলো আমরা ধ্বংস করে চলে আসি আমরা। 2 ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের হামলায় ঢাকার রামপুরা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র, চট্টগ্রামের 5টি বিদ্যুৎ উপকেন্দ্র ও 2টি পেট্রোল পাম্প বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক গণমাধ্যম মুক্তিবাহিনীর এই সাফল্যের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে। বিবিসি, ভয়েস অব আমেরিকা, আকাশবাণী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদে প্রচারিত হতে থাকে মুক্তিযোদ্ধাদের নিত্য নতুন বিজয়ের সংবাদ। খালিদা হোসেন, বিটিভি নিউজ। এবার আন্তর্জাতিক সংবাদ। চব্বিশ ঘণ্টায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 9 জন ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সোমবার জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছরের 11 অক্টোবর ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 356 জনে। আহত হয়েছেন 909 জন। উদ্ধার করা হয়েছে 616টি মরদেহ। গাজা পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। গাজায় চলমান বিধিনিষেধের কারণে উদ্ধারকারী দল অনেক এলাকা ও রাস্তায় পৌঁছতে পারছে না, ফলে বহু নিহতের মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে। নিহত ও নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সঠিক তথ্য নথিভুক্ত করতে পরিবারগুলোর প্রতি তাদের অনলাইন প্ল্যাটফর্মে তথ্য হালনাগাদ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 70,112 জনে। আহত হয়েছেন 1,70,986 জন। এদিকে ইসরায়েলি দৈনিক ইসরায়েল হাইয়ম এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহ 2 সংগঠনকেই নিরস্ত্র করার সক্ষমতা ইসরায়েলের একারই রয়েছে। পত্রিকাটি আরও জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান হারজি হালেভি গাজা, লেবানন ও সিরিয়া ইস্যুতে আলোচনার জন্য আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ অর্থাৎ গাজা থেকে ধীরে ধীরে ইসরায়েলের সেনা প্রত্যাহার, একটি বাফার জোন বজায় রাখা এবং পুনর্গঠন শুরু। এই প্রক্রিয়া শুরু হতে পারে তখনই যখন হামাস শেষ ইসরায়েলি বন্দির মরদেহ ফিরিয়ে দেবে অথবা জানাবে যে এটি খুঁজে পাওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিতে নিরস্ত্রীকরণ এবং গাজায় একটি বহুজাতিক বাহিনী মোতায়েনের বিষয়ও রয়েছে। এদিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, গাজার হাজারো মানুষ এখনও জানে না যে তাদের স্বজনরা কোথায় বা জীবিত আছে কিনা, যা চরম মানবিক সংকট তৈরি করেছে। ইউএনআরডব্লিউ এর এক মুখপাত্র জানান, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজায় প্রতিদিন 600টি মানবিক সহায়তা ট্রাক ঢোকার কথা থাকা সত্ত্বেও ইসরায়েল সংস্থাটির মাত্র প্রায় 200টি ট্রাক ঢুকতে দিচ্ছে। যুদ্ধ শুরু হবার পর গাজায় অন্তত 39,000 শিশু তাদের বাবা মা দুজনের একজনকে বা উভয়কে হারিয়েছে। সংঘাতের ফলে উপত্যকার অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ায় অসংখ্য ফিলিস্তিনি শিশু কাজ করতে বাধ্য হচ্ছে। তাদের পরিবারকে রক্ষা করতে গিয়ে এই শিশুরা শুধু শিক্ষাই নয়, তাদের মূল্যবান শৈশবও হারাচ্ছে। ইউনিসেফের মুখপাত্র টেস ইনগ্রামের মতে, যুদ্ধ শিশুদের ওপর চরম আঘাত এনেছে। শিশুরা এখন আবর্জনা ঘেটে টুকরা ধাতু বা জ্বালানির কাঠ খুঁজছে কিংবা কফি বিক্রি করছে। সেভ দ্য চিলড্রেনের গাজা মানবিক পরিচালক রাসেল কামিংস বলেন, এই যুদ্ধ পারিবারিক কাঠামোকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, যার ফলে শিশুরা ছোট ভাই বোন বা বয়স্কদের যত্ন নেয়ার মতো ভূমিকা নিতে বাধ্য হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী গাজার প্রায় অর্ধেক জনগোষ্ঠী 18 বছরের নিচে। 6,60,000-এর বেশি শিশু বর্তমানে আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত। সেভ দ্য চিলড্রেনের তথ্য মতে আনুমানিক 1,32,000 শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। সীমা শারমিন, বিটিভি নিউজ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 40 জন। সোমবার সকালে এই হামলা হয়। স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, হামলায় একটি অফিস ভবন, গাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোয় যাওয়ার ঠিক একদিন আগে এই হামলার ঘটনা ঘটে। যুদ্ধ বন্ধের
কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে এই বৈঠক হবে বলে জানা গেছে। এদিকে ইউক্রেনের পক্ষে সমর্থন আদায়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যারিসে পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করতে। মঙ্গলবার তার আয়ারল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার দেশটির একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন। এ সময় শীর্ষ কমান্ডারদের কাছ থেকে রুশ বাহিনীর পোকরোভস্ক ও ভোবোচানস্ক শহর দখলের খবর শোনেন তিনি। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা অবশ্য এই দুটি শহরের কোনোটিই রুশদের হাতে চলে যাওয়ার কথা স্বীকার করেননি। আদালতের নির্দেশে থাকার পরও পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারা কর্তৃপক্ষ কাউকে দেখা করতে দিচ্ছে না। এর প্রতিবাদে আজ ইসলামাবাদ হাইকোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের পিটিআই নেতাকর্মীরা। 3 সপ্তাহের বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার পরিবারের সদস্য ও দলের নেতাদের দেখা করতে দেওয়া হচ্ছে না। পরিবার ও দল থেকে নানাভাবে চেষ্টা করেও ইমরানের দেখা পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে তার শারীরিক অবস্থা এবং বর্তমান অবস্থান নিয়ে পরিবার ও দল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইমরানের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। এমনকি তিনি বেঁচে আছেন কি না তা নিয়েও সংশয় প্রকাশ করা হচ্ছে। ইমরান খানের 2 ছেলেও লন্ডন থেকে বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও গত বুধবার আদিয়ালা কারা কর্তৃপক্ষ এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেছে ইমরান এখনও আদিয়ালা কারাগারেই আছেন, সুস্থ আছেন। রাজধানী ইসলামাবাদে প্রশাসন গত 18 নভেম্বর থেকে 2 মাসের জন্য জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে রাওয়ালপিন্ডি জেলা প্রশাসন গত সোমবার পৃথক বিজ্ঞপ্তিতে 3 দিনের জন্য সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার 4 দেশ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত 1100-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে বহু মানুষ, আর বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ। এদিকে শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে ঘূর্ণিঝড় ও বন্যায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের দেশ দুটির রাষ্ট্রপ্রধানদের উদ্দেশ্যে পাঠানো পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তার নির্দেশে বাংলাদেশ বুধবার শ্রীলঙ্কায় জরুরি ত্রাণ সামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাবনাজ স্মৃতি। দক্ষিণ পূর্ব এশিয়ার 4 দেশ জুড়ে প্রায় 1 সপ্তাহের টানা বর্ষণ, পাহাড় ধস আর আকস্মিক বন্যা বিপর্যস্ত করে দিয়েছে জনজীবন। CNN এর প্রতিবেদন বলছে শুধু ইন্দোনেশিয়াতেই প্রাণহানি হয়েছে কমপক্ষে 604 জন, আর নিখোঁজ রয়েছেন 5 শতাধিক মানুষ। শ্রীলঙ্কায় মৃত্যু 366 জন, থাইল্যান্ডে 176 জন, আর মালয়েশিয়ায় প্রাণ হারিয়েছেন 3 জন। হঠাৎ সৃষ্ট নদীস্রোত সবকিছু ভাসিয়ে নিচ্ছে। পাহাড় ধসে আটকা পড়েছে শত শত পরিবার। অনেক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায় নিখোঁজদের খোঁজে এখনও চলছে অনুসন্ধান অভিযান। বহু জায়গায় পৌঁছানো যাচ্ছে শুধু নৌকায় বা হেলিকপ্টারে। শ্রীলঙ্কায় পরিস্থিতি আরও ভয়াবহ। বহু জেলা পানির নিচে। বাস্তুচ্যুত লাখো মানুষ আশ্রয় নিয়েছে অস্থায়ী ক্যাম্পে। জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের অভাব তীব্র হয়েছে। থাইল্যান্ডেও টানা বৃষ্টিতে নতুন নতুন এলাকা পানিবন্দী হয়ে পড়ছে। এই বিপর্যয়ের মধ্যে শ্রীলঙ্কায় ত্রাণ এবং একটি উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আবহাওয়া অনুকূলে থাকলে 3 ডিসেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর 2টি বিশেষ বিমানে পাঠানো হবে এসব সহায়তা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নির্দেশে এই ত্রাণ মিশন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাবনাজ স্মৃতি, বিটিভি নিউজ, ইন্টারন্যাশনাল ডেস্ক। দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান অঞ্চলে ভয়াবহ বিমান হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম AFPর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শনিবার কমো গ্রামে এ হামলার ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠন এমার্জেন্সি লয়ার্স জানিয়েছে, সেনাবাহিনীর পরিচালিত বিমান হামলা সরাসরি গ্রামটির একটি নার্সিং স্কুলে আঘাত হানে। হামলায় ডজন খানেক শিক্ষার্থী সহ বহু বেসামরিক নাগরিক নিহত হন। হেইবান গ্রামের বাসিন্দা
কাফি কালু বলেন, বিমান হামলার খবর পেয়ে সেখানে যাই, গিয়ে দেখি নার্সিং স্কুলে আগুন জ্বলছে। সবাই আগুন নেভানোর চেষ্টা করছে এবং লাশ দাফন করছে। প্রায় 40 জনকে কবর দিতে হয়েছে। জাতিসংঘ জানিয়েছে শুধু নভেম্বর মাসেই দক্ষিণ কর্দোফানের ছোট গ্রামগুলো থেকে নিরাপত্তাহীনতার কারণে প্রায় 5,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। চলমান এই যুদ্ধ এখন পর্যন্ত লাখো মানুষের প্রাণ কেড়েছে এবং 1,20,00,000 মানুষকে বাস্তুহারা করেছে। আবারও দেশের খবর। রোগীর রোগ নির্ণয়ে ডায়াগনোসিসের বিকল্প নেই, যার মাধ্যমে রোগীকে ওষুধ সেবন সহ অন্যান্য স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তবে রোগীর রোগ ডায়াগনোসিসের ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এখন সর্বাধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ। পাশাপাশি চট্টগ্রামে কম খরচে সর্বাধুনিক ইকুইপমেন্টস ও প্রযুক্তিতে রোগ নির্ণয়ের ব্যবস্থা আছে পরমাণু চিকিৎসা এবং আল্ট্রাসাউন্ড কেন্দ্রে। বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইসমাইল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে দেশের সেরা চিকিৎসকদের পাশাপাশি সর্বাধুনিক রোগ নির্ণয়ের ব্যবস্থা। চিকিৎসার পাশাপাশি রোগীর যাবতীয় পরীক্ষা নিরীক্ষাও কম খরচে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে করা হয়। চট্টগ্রামের সেরা প্যাথোলজি ডিপার্টমেন্ট চমেক হাসপাতালে এনজিওগ্রাম, ম্যামোগ্রাফি মেশিন, সর্বাধুনিক সকল যন্ত্রপাতি, রেডিওলজি, কার্ডিওলজি, বায়োকেমিস্ট্রি সব বিভাগে রোগ নির্ণয়ে সকল সুবিধা আছে। অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি আমাদের প্যাথোলজিতে কোনো ক্লিনিক প্রাইভেট হাসপাতালগুলোতে নাই, সরকারি হাসপাতালে তো নাই, কোনো হাসপাতালে নাই। আরেকটা হচ্ছে আমাদের এখানে আমরা যে এনজিওগ্রাম করি মাত্র 2,000 টাকার বিনিময়ে এনজিওগ্রাম, এটা সরকারি ফিস। এগুলো হচ্ছে সব সরকারি ফিস, সরকার নামে মাত্র টাকাটা নেই। আর এখানে ম্যামোগ্রাফি মেশিন যেটা নষ্ট, ওটা আমরা ঠিক করার জন্য চিঠি লিখেছি। এছাড়াও আমরা একটা নতুন এনজিওগ্রাম মেশিন, ম্যামোগ্রাফি মেশিন নিয়ে আসতেছি, যেটা আমাদের যেটাকে বলা হয় সিএ ব্রেস্ট, মানে ক্যান্সার রোগীদের এটা চিকিৎসা নির্ণয়ে কিন্তু এটা ব্যবহার করা হয়। চমেক হাসপাতালের পেছনে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস। চট্টগ্রামে কম খরচে রোগ নির্ণয়ের অর্ধশতকের বেশি পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। দিন দিন আরও আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি যুক্ত হচ্ছে এই প্রতিষ্ঠানেও। ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস চট্টগ্রাম, এটা একটা প্রাচীনতম প্রতিষ্ঠান নিউক্লিয়ার মেডিসিনের, এবং এটা যখন শুরু হয় সেটা 1970 সালের দিকে। এটা নিউক্লিয়ার মেডিসিনে বিরাট একটা জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। যে আমরা রেডিও আইসোটোপ ইউজ করে পেশেন্টদের পরীক্ষা নিরীক্ষা করি, এবং রেডিও আইসোটোপের মাধ্যমে আমরা চিকিৎসাও চালিয়ে যাই। তো আমাদের মূলত একটা সিন্টিগ্রাফি ডিপার্টমেন্ট আছে, সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, যেমন স্পেক্ট সিটি স্ক্যান, তারপরে ডুয়াল হেড স্পেক্ট, থাইরয়েড স্ক্যানার, আপটেক রেডিওআইডিন আপটেক মেশিন, এগুলো আছে। তো এগুলোর মাধ্যমে আমরা সাধারণত যেমন গামা ক্যামেরা বা স্পেক্ট সিটির মাধ্যমে আমরা পেশেন্টের বোন স্ক্যান করি, রেনোগ্রাম করি, প্যারাথাইরয়েড স্ক্যান করি, থাইরয়েড স্ক্যানগুলো করি। তবে সাধারণ রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে ক্লিনিক্যাল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি বিভাগের ব্যস্ততা থাকে বেশি। আর চমেক হাসপাতালে আধুনিক যন্ত্রপাতিতে মাইক্রোবায়োলজি বিভাগ অধিকতর প্রযুক্তি সমৃদ্ধ। তো রোগ নির্ণয়ের জন্য আমার ক্লিনিক্যাল প্যাথোলজি ডিপার্টমেন্ট আছে, যেটাকে আমরা ল্যাবরেটরি মেডিসিন বলছি। এছাড়া আছে আপনার কার্ডিওলজি ডিপার্টমেন্টে ইসিজি আর ইকো করা যাচ্ছে, আর রেডিওলজি ডিপার্টমেন্টে আলট্রাসোনোগ্রাফি, এক্সরে এগুলো করা যায় আর কি। আর এখানে এই ডিপার্টমেন্টের মধ্যে আপনি ধরেন প্যাথোলজির মধ্যে প্যাথোলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে। প্যাথোলজির আপনি যেগুলো টেস্ট করতেছেন সিবিসি, হ্যাঁ, এর সাথে ইউরিনারি, তারপর বায়োকেমিস্ট্রি বিভিন্ন টেস্ট আছে, আর সেরাম ক্রিয়েটিনিন সহ। আবার আমরা নতুন এখন কালচার স্টার্ট করেছি ইউরিন দিয়ে, ইউরিন সিএস করতে পারতেছেন। বায়োকেমিস্ট্রির সমস্ত পরীক্ষা হয়, সমস্ত ম্যাক্সিমাম পরীক্ষায় হয়। আর মাইক্রোবায়োলজির মধ্যে আমরা ইউরিন সিএস শুরু করছি। প্যাথোলজি যেটা এফএনএসি আমাদের এখানে চালু নাই, এফএনএসি হয় কলেজে। রোগ নির্ণয়ের শত সুবিধার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপও অত্যন্ত বেশি, যে কারণে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সহ রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় ইউনিট চালু করার প্রক্রিয়া চলছে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর জাসাসের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ মাগরিব নগরীর নাসিমন ভবন বিএনপি দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক এম.এ. মুসা বাবলু, সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দোস্ত মাহমদ, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,850.80, যা গতকালের চেয়ে শতকরা 0.01 কম। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,290.73, যা গতকালের চেয়ে শতকরা 0.11 কম। আজ 163টি কোম্পানির 20,12,762টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 12,51,54,000 টাকারও বেশি। এর মধ্যে 87টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 58টির কমেছে এবং 18টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1,625 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1,585 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 1,465 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1,485 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমশ দুর্বল হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ায় আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা আবার স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 17 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 8 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 5টা 40 মিনিটে, ভাটা বেলা 11টা 17 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা 5টা 40 মিনিটে এবং ভাটা শুরু হবে রাত 11টা 42 মিনিটে।